আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মার্কিন প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করতে জেনেভায় তেহরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার মধ্যে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল ইসরায়েল। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের স্টান গ্রেনেড ব্যবহার। লিবিয়ায় গাদ্দাফি বিরোধী বিদ্রোহের 15 বছর পূর্তিকাল। স্বৈরশাসকের পতনের এত বছর পরও ফেরেনি গণতন্ত্র। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিভক্ত। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে গাজার বোর্ড অব পিসের প্রথম বৈঠক। শুরুর দিনেই $500 কোটি অনুদানের প্রতিশ্রুতি মিলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চলমান উত্তেজনার মধ্যে জেনেভায় মঙ্গলবার আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। অংশ নিতে সেখানে পৌঁছেছেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একাধিক সূত্রের দাবি, এই চুক্তির বিষয়ে কিছুটা ছাড় দিতে প্রস্তুত তেহরান। বিনিময়ে জ্বালানি, খনিজ সম্পদ ও আকাশযান কেনার বিষয়ে সমঝোতায় আসতে পারে দুপক্ষ। তবে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে ইসরায়েলি হামলায় সমর্থন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনও উঠেছে। ইরানি ভূখণ্ডের খুব কাছেই টহল দিচ্ছে মার্কিন নৌবহর। ওমান জলসীমার কাছে তৎপরতার এই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে, তখনও হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার জেনেভায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে আলোচনায় আরও যোগ দেবেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, পারমাণবিক কর্মসূচির বিষয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারে তেহরান। আমরা উগ্র শিয়া ধর্মগুরুদের মোকাবেলা করছি। এমন লোকদের সম্মুখীন হচ্ছি যারা ধর্মের উপর ভিত্তি করে ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এটি একটি জটিল বিষয়। কেউ কখনো ইরানের সাথে সফল চুক্তি করতে সক্ষম হয়নি, তবে আমরা চেষ্টা করব। বেশ কয়েকটি সূত্র এরই মধ্যে জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে জ্বালানি, মাইনিং এবং আকাশযান ক্রয় সংক্রান্ত সমঝোতা হতে পারে ওয়াশিংটন তেহরানের মাঝে, যার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুপক্ষই। তবে চুক্তিতে যাই থাকুক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আর অব্যাহত রাখতে পারবে না ইরান বলে দাবি তুলেছে ইসরায়েল। তাদের কোনো সমৃদ্ধিকরণ সক্ষমতা থাকা চলবে না। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুধু বন্ধ করলেই হবে না, সেই অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে। এটি কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, এ দফায় চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের সমর্থনেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল। আগামী সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানি ভূখণ্ডের খুব কাছেই টহল দিচ্ছে মার্কিন নৌবহর। ওমান জলসীমার কাছে তৎপরতার এই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে, তখনও হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার জেনেভায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে আলোচনায় আরও যোগ দেবেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল হল ইসরায়েলের রাজপথ। কট্টরপন্থী ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় নেই বেনিরাক শহরটি, এবং বিক্ষোভধরা 2 নারী সেনা সদস্যকে হেনস্থা করায় তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। ধরপাকড়ের শিকার হন অনেকেই। বিক্ষুব্ধ জনতার রোশনাল থেকে এভাবেই 2 নারী সেনাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স অধ্যুষিত বিনেই ব্রাক শহরের দৃশ্য এটি। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে শহরটিতে রোববার আবারও আন্দোলনে নামে কট্টরপন্থী ইহুদিরা, যার জেরে তৈরি হয় উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা, ভাঙচুর চালায় যানবাহনে। জবাবে মারমুখী হয়ে ওঠে পুলিশ, ছড়ায় সহিংসতা। ইসরায়েলের জনগণই পবিত্র তাওরাত। তাওরাতের পুত্রদের ক্ষতি করবেন না, এটাই ইসরায়েলিদের জীবন। বুঝতে পারছেন না? বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ব্যবহার করে স্টান গ্রেনেড। গণগ্রেফতারের শিকার অনেকে। হেলিকপ্টার নিয়ে টহল দেয় সেনা সদস্যরা। বিনেই ব্রাক শহরের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলের দেয়া বার্তায় তিনি হুমকি দেন, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার কোনো ঘটনা মেনে নেওয়া হবে না।
ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স ইহুদি, যাদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক গবেষণা করেন, কঠোরভাবে মেনে চলেন ধর্মীয় বিধিবিধান। সে কারণেই ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ছাড় পেত ধর্মপ্রাণ আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়। তবে গাজা ও লেবানন যুদ্ধের কারণে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে আল্ট্রা অর্থোডক্সদেরও প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করার প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহু প্রশাসন। তারই জেরে বেশ কয়েকবার বিক্ষোভ সহিংসতার ঘটনা হয়েছে দেশটিতে। বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল হলো ইসরায়েলের রাজপথ। কট্টরপন্থী ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় নেই বেনিরাক শহরটি এবং বিক্ষোভধরা 2 নারী সেনা সদস্যকে হেনস্থা করায় তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। ধরপাকড়ের শিকার হন অনেকেই। বিক্ষুব্ধ জনতার রোশনাল থেকে এভাবেই 2 নারী সেনাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স অধ্যুষিত বিনেই ব্রাক শহরের দৃশ্য এটি। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে শহরটিতে রোববার আবারও আন্দোলনের নামে কট্টরপন্থী ইহুদিরা, যার জেরে তৈরি হয় উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায় 2011 সালের 17 ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু করেছিল লিবিয়ার জনগণ, যার পেছনে সরাসরি পশ্চিমা মদত ছিল। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও নিহত হন পরাক্রমশালী মুয়াম্মার গাদ্দাফি। যে আশায় গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল, 15 বছরেও তার দেখা পায়নি লিবিয়ার মানুষ। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিবাদে ভেঙে কয়েক টুকরো হয়েছে দেশ, আর তলানিতে গিয়ে ঠেকেছে তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি। তাই পতনের 1.5 দশক পরও লিবিয়ায় প্রাসঙ্গিক গাদ্দাফির শাসনকাল। 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় বিদ্রোহের মধ্য দিয়ে যে আরব বসন্ত শুরু হয়েছিল, 2 মাস পর তার ঢেউ লেগেছিল লিবিয়াতেও। সে বছর 17 ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় উত্তর আফ্রিকার দেশটিতে। পশ্চিমা মদদে শুরু হওয়া বিদ্রোহ ক্রমেই রূপ নেয় অগ্নিগর্ভে। একসময় এতে সরাসরি যোগ দিয়ে মুহুর্মুহু বোমাবর্ষণ শুরু করে ন্যাটো বাহিনী, যার জেরে 2011 সালের আগস্টে পতন হয় 42 বছরের গাদ্দাফি শাসনের। একই বছর অক্টোবরে হত্যা করা হয় আলোচিত এই নেতাকে। পশ্চিমাদের চক্ষুশূল হয়েই 4 দশকের বেশি সময় লিবিয়া শাসন করেছিলেন গাদ্দাফি। যে গণতন্ত্র আর শান্তির আশায় এই একনায়ককে হটালো লিবিয়ার মানুষ, গত 15 বছরে তার দেখা কি পেয়েছে তারা? বাস্তবতা বলছে, এত বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি দেশটিতে। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা দখলের লড়াইয়ে বিভক্ত